করোনায় ২৪ ঘন্টায় উত্তরাঞ্চলে ১৮ ও দক্ষিণাঞ্চলে ১৬ জনের মৃত্যু। বিকেল থেকে রাজশাহীতে লকডাউন, মেঝেতেও চলছে রোগীর চিকিৎসা। ক্যাবিনের জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু ক্যাবিনে এখনো সিট পাইনি। অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, তারপরও পাচ্ছি না, অনেক চিল্লাচিল্লি করে নিয়ে আসতে হচ্ছে। এইভাবে যদি ঊর্ধ্বগতি বহাল থাকে, বেডের অভাবে হয়তো আমাদের রেফার করতে হতে পারে। শুধু লকডাউনে মিলবে না সুফল, বাড়াতে হবে পরীক্ষা ও আইসোলেশন। যেখানে রোগীর চাপ বেশি আছে সেই সমস্ত হাসপাতালগুলোতে তাৎক্ষণিকভাবে স্থানীয় পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। টেস্ট আইসোলেশনের কোনো বিকল্প নেই। লকডাউন সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারে না, হসপিটালে ভর্তি কমাতে পারে। রোববার চীন থেকে আসছে ৬ লাখ ডোজ টিকা, কোভ্যাক্স থেকেও পাওয়ার আশা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন, তো উনি তখন বললেন যে আমি আপনাকে আরো ৬ লক্ষ ভ্যাকসিন গিফট দিই। কালকে আমরা ফ্লাইট পাঠাবো এই ৬ লক্ষ আনার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গ্রেফতার থেকে বাঁচতে চট্টগ্রামে পুলিশের মোটরসাইকেলের ওপর গাড়ি উঠিয়ে দিল মাদক কারবারিরা। এএসআই নিহত, আহত এক কনস্টেবল। বিপুল পরিমাণ মাদক জব্দ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। রাজনীতি থেকে সরানোই ছিল উদ্দেশ্য, বলছেন বিশ্লেষকরা। মুক্তিতে ভূমিকা রাখেন তৃণমূলের নেতারাই। বসে গেছে ২৫০০ পিলার, শুরু মূল সড়কের কাজও। আগামী বছরই এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট থেকে বনানী অংশ খুলে দেওয়ার আশা। যানজট কমবে পুরান ঢাকায়ও। মাওয়ায় সরবরাহ বাড়লেও একদিনে কেজিতে ৭০০ টাকা বেড়ে গেছে ইলিশের দাম। ছুটির দিনে ভিড়, রাজধানীতে ঊর্ধ্বমুখী মাছের দাম। করোনায় আজ সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় উত্তরাঞ্চলে ১৮ ও দক্ষিণাঞ্চলে ১৬ জনের মৃত্যু হয়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। মেঝেতেও চলছে চিকিৎসা। সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বিকেল থেকে রাজশাহীতে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। জেলা প্রতিনিধি ও রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাজশাহী অঞ্চলের করোনার চিত্র উদ্বেগজনক। করোনা ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় মারা গেছেন ১৫ জন। এর মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ ও নাটোরের ১ জন। আর নমুনা পরীক্ষায় ৩৭৩ জনের মধ্যে আক্রান্ত ১৪৩ জন। ৩৮ শয্যা বাড়িয়ে ২৭০ করলেও রোগীদের মেঝেতে রেখেই চিকিৎসা দিচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এদিকে পরিস্থিতি অবনতি হয় রাজশাহী সিটিতে শুক্রবার বিকেল ৫টা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। প্রয়োজনীয় কেনাকাটা অতি দ্রুততার সাথে শেষ করেন। রোগী আছে কিন্তু ফ্লোরে ক্যাপাসিটি আছে, ফ্লোরে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর এগুলোতে রাখা যাচ্ছে, জন্য এগুলো রাখছি, অসুবিধা হচ্ছে না। এদিকে লকডাউনের পরও সাতক্ষীরায় ঠেকানো যাচ্ছে না সংক্রমণ পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা। ২৪ ঘন্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। নিয়ন্ত্রণে আনতে লকডাউনের সময় আরও ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। ২১১ জনের নমুনা পরীক্ষায় ১১১ জন পজিটিভ। শনাক্তের হার ৫২%। অতি জরুরি প্রয়োজন ছাড়া যাতে কেউ বাসার বাইরে বের না হয়, এবং যারা বের হবে তাদের কিন্তু বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হবে, চেকপোস্টে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। একই অবস্থা খুলনায়। গত ২৪ ঘন্টায় করোনায় ও উপসর্গে ৫ জন মারা গেছেন। নগরীর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০০ শয্যার বিপরীতে রোগী ভর্তি ১৪২ জন। শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। ৩৭৬ জন নমুনা পরীক্ষায় আক্রান্ত ১০৯ জন। এখনো সিট পাইনি, নিচে ট্রিটমেন্টে আছে। অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, তারপরও পাচ্ছি না, অনেক চিল্লাচিল্লি করে নিয়ে আসতে হচ্ছে। নাটোর সদর ও সিংড়া পৌরসভায় চলছে তৃতীয় দিনের মতো লকডাউন। জেলায় করোনার হার গত ২৪ ঘন্টায় ফের বৃদ্ধি পেয়েছে। একদিনে ১৫৪ জনের নমুনা পরীক্ষায় ৮২ জন আক্রান্ত। শনাক্ত হার বেড়ে ৫৩% ঠেকেছে। এদিকে যশোরের সদর ও নোয়াপাড়ায় চলছে ৭ দিনের লকডাউন। ২৪ ঘন্টায় জেলার ২৯০ জনের নমুনা পরীক্ষায় ১২৮ জনের করোনা শনাক্ত। সংক্রমণ হার ৪৪%। এইভাবে যদি আরো কিছুদিন অব্যাহত থাকে তাহলে মনে করি যে কিছুটা নিয়ন্ত্রণ আসবে ইনশাল্লাহ। এছাড়া ২৪ ঘন্টায় বাগেরহাট ও কুষ্টিয়ায় করোনায় ২ জন মারা গেছেন, আর দিনাজপুরে মারা গেছেন ১ জন। লাবিব হাসান, সময় সংবাদ। সীমান্ত জেলার সাতক্ষীরায় আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে করোনা সংক্রমণ।
এই অবস্থায় বিশেষ লকডাউন আরও 1 সপ্তাহ বাড়িয়েছে প্রশাসন। বিস্তারিত জানাতে শহরের নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী মমতাজ বাপি, যাচ্ছি তার কাছে। বাপি, জেনিফার, সাতক্ষীরা সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। গত 24 ঘন্টার মধ্যে 2 জন করোনা পজিটিভ সহ আরো 5 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। গত 24 ঘন্টায় এখানে 111 জন এর করোনা পজিটিভ ধরা পড়েছে। এভাবেই এগিয়ে যাচ্ছে করোনা সংক্রমণের হার। এই হারের দিকে লক্ষ্য করলে আমরা লকডাউনের দিকে আর মিলাতে পারছি না। প্রশাসন বলছে আমরা সাধারণ মানুষকে বাড়ি ফেরানোর চেষ্টা করছি, কিন্তু তারা নানা অজুহাতে শহরমুখ বাজার ঘাটে চলে আসছে। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি অবশ্য আজ থেকে মাঠে নেমেছে। তারা ওয়ার্ডে গ্রামে ব্যারিকেড দিয়ে মানুষকে আটকানোর চেষ্টা করছে। এভাবেই চলছে সাতক্ষীরার লকডাউনের আজকে 7ম দিন, এবং এই লকডাউন আরো 1 সপ্তাহ বাড়িয়েছে প্রশাসন। তারপরও করোনার সংক্রমণ কমানো যাচ্ছে না, বাড়ানো যাচ্ছে, মানে কোনো রকমেই থামানো যাচ্ছে না মানুষের স্বাভাবিক গতি। এই স্বাভাবিক গতি থামাতে আরো কঠোর অবস্থানে যাবে বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছে। কিন্তু আমরা বারবার বলার পরও করোনা সংক্রমণের জন্য যে কোভিড নন কোভিড যাদের ভিজিটররা একই সাথে চলার কারণে বৃদ্ধি পাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমাদেরকে অভিযোগ করেছে সুশীল সমাজ যে একই হসপিটালে 2 করোনা এবং করোনা নন কোভিডের 2 রয়েছে, সেই কারণেই আরো সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এইটাকে থামাতে হবে, এই দাবি সুশীল সমাজের। এই ছিল জেনিফার সাতক্ষীরার করোনা পরিস্থিতির সর্বশেষ চিত্র। সাতক্ষীরা থেকে করোনা ভাইরাসের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মমতাজ বাপি। পর্যাপ্ত পরীক্ষা ও আইসোলেশন কার্যকর না করে সীমান্তবর্তী জেলায় লকডাউন সুফল বয়ে আনবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টিকা প্রাপ্তির অনিশ্চয়তায় হার্ড ইমিউনিটির বিকল্প নেই বলে মনে করেন তারা। সীমান্তবর্তী জেলায় সংক্রমণ ও মৃত্যু ব্যাপকভাবে বাড়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ছে আশপাশের জেলাগুলোতেও। তবে বারবার নির্দেশনার পরও লকডাউন দেওয়ার ক্ষেত্রে ঢিলেমির পরিণাম ভোগ করছে জেলাগুলো। এ অবস্থায় লকডাউন হাসপাতালে রোগীদের চাপ কমালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না বলে মত বিশেষজ্ঞদের। এই বাস্তবতায় করোনা পরীক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি নাগালের মধ্যে পরীক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি আক্রান্তদের দ্রুত ও কার্যকর আইসোলেশনের মাধ্যমে কোভিড নিয়ন্ত্রণ সম্ভব। করণীয় হচ্ছে অনেক বেশি পরিমাণে টেস্ট বাড়ানো, হাসপাতালের ক্যাপাসিটি বাড়ানো, অক্সিজেন ফ্লো, হাই ফ্লো অক্সিজেন বাড়ানো। এগুলো যদি ডিস্ট্রিক্ট লেভেলে এবং উপজেলা লেভেলে আমরা করতে পারি তাহলে মৃত্যু হার কিছুটা কমবে। এদিকে টিকার ক্ষেত্রে একটি মাত্র উৎসের উপর নির্ভরতার মাসুল দিচ্ছে বাংলাদেশ। কোভিড নিয়ন্ত্রণে ব্যর্থতা আর টিকা প্রাপ্তির অনিশ্চয়তায় হার্ড ইমিউনিটির দিকে যাওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমরা ভ্যাকসিনও পাচ্ছি না, আমরা টেস্ট আইসোলেশন করতে পারছি না, আমরা লকডাউন করতেছি, এটা কোনো পুরো লকডাউন না, এবং আমাদের এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমাদেরকে অপেক্ষা করতে হবে কতদিন পর্যন্ত সবাই ইনফেক্টেড হয়ে যায়। নানা অনিশ্চয়তার মধ্যেও আগামী 13 জুন সিনোফার্মের 6 লাখ ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া হবে। সাময়িক সংকট মেটাতে উচ্চ সংক্রমিত অঞ্চলগুলোর মধ্যে প্রয়োজনে ডাক্তার, নার্স সহ লোকবল স্থানান্তর করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যেখানে রোগীর চাপ বেশি আছে সেই সমস্ত হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স এবং অন্যান্য সেবাকর্মীদের পুনর্বিন্যাস করে তাৎক্ষণিকভাবে স্থানীয় পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। টিকা পেতে কূটনৈতিক আলোচনা জোরদার করার পাশাপাশি দেশের অভ্যন্তরে কোভিড নিয়ন্ত্রণে বিজ্ঞানসম্মত সুপারিশ কার্যকরের জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে আজ সকাল পর্যন্ত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 2 জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল, যাচ্ছি তার কাছে। বকুল,
ধন্যবাদ জেনিফার। আপনি জানেন যে উত্তরের জেলা যে ঠাকুরগাঁও আমাদের, সেই ঠাকুরগাঁও কিন্তু সীমান্তবর্তী এলাকা। এই জেলার 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় কিন্তু সীমান্ত ঘেঁষা। আর এ কারণে উদ্বেগজনক হারে কিন্তু করোনার যে শনাক্ত রোগী তা কিন্তু বাড়ছে। এবং আমরা একটু যদি পরিসংখ্যান দিয়ে বলি যে গত 24 ঘন্টায় এ জেলায় নমুনা পরীক্ষা করা হয়েছে 130টি। এর মধ্যে আক্রান্ত হয়েছে 43 জন, 2 জন মারা গেছেন। আর আমরা আরেকটু যদি পিছনের দিকে যাই, যে গেল সপ্তাহে অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই জেলায় মারা গেছে 8 জন। তবে এই উদ্বেগজনক হারে যেভাবে করোনার শনাক্তের সংখ্যা বাড়ছে, সেই কারণে কিন্তু আজকে সকালবেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা থেকে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে সকাল থেকেই প্রত্যেকটি জেলা এবং উপজেলা যে প্রবেশদ্বার আছে, যে পয়েন্টগুলো আছে, সেখানে কিন্তু চেকপোস্ট বসিয়েছে যে করোনা প্রতিরোধে প্রত্যেকে মাস্ক পরিধানে তারপরে কিন্তু চলাচল করতে হবে। আর সেই কাজগুলোই কিন্তু পুলিশের পক্ষ থেকে আজকে থেকে কাজ শুরু করা হয়েছে। এবং পাশাপাশি আমরা জেলা প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন, তারা বলছেন আমরা পর্যাপ্ত পরিমাণে মাইকিং যে প্রচারণার ব্যবস্থা, সেই ব্যবস্থা তারা করেছেন। এবং চেকপোস্টগুলোতে তারা কিন্তু পুলিশ সদস্যদের দিয়ে নিয়মিত এখন থেকে কিন্তু চেকপোস্ট দিয়ে এই করোনা প্রতিরোধে কাজ করবেন। তো এই অবস্থায় কিন্তু আমরা লক্ষ্য করছি, আমরা স্বাস্থ্য বিভাগের যারা সংশ্লিষ্ট চিকিৎসক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছে যে যেভাবে করোনার শনাক্ত কিন্তু দিন দিন বাড়ছে, সেই কারণে হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যার যে চাপ, সেই চাপ কিন্তু বেড়ে যাচ্ছে। এই অবস্থা যদি বিরাজ করে তাহলে কিন্তু শয্যা সংকটে পড়ে মানে তাদেরকে হিমশিম খেতে হবে। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে করোনা পরিস্থিতি নিয়ে। ঠাকুরগাঁও থেকে করোনা ভাইরাসের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। কোভ্যাক্স কর্মসূচির আওতায় 10,800,000 ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার আশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শুক্রবার পররাষ্ট্র ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়া সিনোফার্মের ভ্যাকসিন চীন নিয়মিত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান মন্ত্রী। 15 লক্ষ আমার তো একেবারে নেহায়াত প্রয়োজন। ইউএস আমাদের মোলা দেখাচ্ছে, বলছে হ্যাঁ দিব। আমি একটা লেটার পেয়েছি সেক্রেটারি অফ স্টেট ব্লিংকেন সাহেবের কাছ থেকে, ভেরি গুড লেটার, কিন্তু কত পরিমাণ দিবেন, কয় তারিখ দিবেন সেটা বলেন নাই। সব কিছু বলেছেন, ওইটা বলেন নাই। চাইনিজ ভ্যাকসিন যখন যাবে, উই উইল এনশিওর স্মুথ ফ্লো অফ ভ্যাকসিন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে গ্রেফতারের মধ্য দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার চেষ্টা করেছিল তত্ত্বাবধায়ক সরকার। দুপুরে এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। বিএনপিকে আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, জনগণ যাদের নির্বাচিত করবে তারাই পরবর্তী সরকার গঠন করবে। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস 1/11 অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় 2007 সালের 16 জুলাই গণতন্ত্রের মানস কন্যা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন অগণতান্ত্রিক ও সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হার্ট ও কিডনি সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বেগম জিয়ার যে শারীরিক অবস্থা, দেশের চিকিৎসা তার জন্য যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আদালতেই। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে আদালত। আর ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যদি চরম অন্যায় করে থাকে তাহলে আদালত করেছে। কারণ কোনো আইনেই কোনোভাবেই তার সাজা হতে পারে না। তার হার্টের প্রবলেম খুব অ্যাকিউট আছে এবং কিডনির সমস্যাটা খুব অ্যাকিউট, দুটোই। এবং এটা ওনারা এটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন আছেন এবং তারা মনে করছেন যে বাংলাদেশের যে আমাদের যে হাসপাতালগুলো আছে, যে অ্যাডভান্স সেন্টারগুলো আছে, এগুলো যথেষ্ট নয় তার এই ট্রিটমেন্টের জন্যে।
যানজটমুক্ত ঢাকা গড়তে দ্রুত এগিয়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। পিলারের ওপর লম্বা আইগার্ডার বসানোর পর এবার শুরু হয়েছে মূল সড়কের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দর থেকে চিটাগং রোড পর্যন্ত ছাড়াও পুরান ঢাকাবাসীকেও বিশেষ লিংক সড়কের মাধ্যমে এই উড়াল সড়কের সুবিধার আওতায় আনা হবে। শাহিন রহমানের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। মাথা তুলে দাঁড়িয়েছে সারি সারি পিলার। 30 মিটার দূরত্বে বসানো পিলারের ভিতের উপরেই দাঁড়াবে দেশের প্রথম উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ইতিমধ্যে বসেছে এমন প্রায় 2500 পিলার। আই গার্ডারের মাধ্যমে এক পিলার থেকে যা আরেক পিলারকে সংযুক্ত করেছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে শেষ হয়েছে পুরো 209 একর জমি অধিগ্রহণ, যেখানে রেলের 128 ও সড়ক বিভাগের রয়েছে 27 একর। এছাড়া 2168 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে বাকি 30 একর জমি অধিগ্রহণ করা হয়েছে ব্যক্তি মালিকদের কাছ থেকে। 31টি ওঠানামার পয়েন্ট সহ 47 কিলোমিটার দীর্ঘ উড়াল সড়কটি করতে মোট ব্যয় হচ্ছে 8,940 কোটি টাকা, যার 73% বিনিয়োগ করবে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি এবং চায়নার সিনোহাইড্রো ও সিএসআই নামে 3টি বিদেশি প্রতিষ্ঠান। বাকি 27% টাকা দেবে বাংলাদেশ। এই 3টা কোম্পানি মিলে চায়না এক্সিম ব্যাংক থেকে $461 মিলিয়ন, আইসিবিসি ব্যাংক চায়নার, সেই ব্যাংক থেকে তারা $400 মিলিয়ন, সর্বমোট $861 মিলিয়ন লোন নেয়। ইতিমধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা সার্ভিসে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, উড়াল সড়কটি বিমানবন্দর থেকে চিটাগাং রোড পর্যন্ত হওয়ায় মূলত রাজধানীর উত্তর দক্ষিণ অঞ্চলকে সংযুক্ত করবে। তবে বাংলা মোটর থেকে পলাশী পর্যন্ত একটি বিশেষ লিংক সড়কের মাধ্যমে পুরান ঢাকাকেও এর আওতায় আনা হবে। বিয়ামের একটা রাস্তা আছে, ঠিক রাস্তার পাশ দিয়ে পান্থকুঞ্জ পার্কের উপর দিয়ে হাতির পুলের সামনে দিয়ে যে রাস্তায় মিডিয়াম কলাম দিয়ে আমরা চলে যাবো ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত। তার মানে আমাদের পুরান ঢাকার যে ট্রাফিকগুলো আছে, ওদিকে বুয়েট, পলাশী, আজিমপুর, এই অঞ্চলের নিউ মার্কেটে যারা আসে তারা এখান থেকে ওঠানামা করতে পারবে। আগামী বছর প্রথম অংশ খুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও পুরো উড়াল সড়ক চালু হবে 2023 সালের জুনে। সড়ক কিংবা রেলপথ থেকে 27 ফুট উচ্চতার নির্মাণাধীন এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই আই গার্ডারের উপর বসানো হয়েছে এমন 4 ইঞ্চি প্রত্যের ডেক স্ল্যাব, যার উপরে আরও 6 ইঞ্চি ঢালাই দিয়ে তার উপরে আবার পুনরায় পিচ দেওয়ার পর চলাচল উপযোগী হয়ে উঠবে এই উড়াল সড়ক। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এই উড়াল সড়ক হবে 4 লেন বিশিষ্ট, যেখানে চলবে না কোনো 2 চাকা কিংবা 3 চাকার যানবাহন। এছাড়া বিমানবন্দর থেকে চিটাগাং রোড পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়কের বিভিন্ন ওঠানামার র্যাম্পে বসানো হবে মোট 8টি টোল প্লাজা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দখলে দূষণে বন্দর নগরীর চট্টগ্রামের খালগুলোর অস্তিত্বই যেন বিলীন। সামান্য বৃষ্টি কিংবা জোয়ারের পানিতে দুর্ভোগের সীমা থাকে না বাসিন্দাদের। এই জন্য সেবা সংস্থাগুলোর উদাসীনতাকে দায়ী করছেন পরিকল্পনাবিদরা। তবে নুরুজ্জামান আতিকের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। দেখে বুঝার উপায় নেই, বছর 3 আগেও এটি ছিল একটি প্রবাহমান খাল। দিন দিন গৃহস্থালির বর্জ্য, পলিথিন, কারখানা ও দোকানপাটের বর্জ্যের ময়লায় বাঘাটে পরিণত হয়েছে কর্ণফুলীর সাথে সংযোগ করা ঐতিহ্যবাহী চাকতাই খালটি। খালটা এখন আর কিন্তু খালের ভিতরে না, এটার খাল বলা যায় না, এটা কিন্তু এখন মানে মানুষের থাকার একটা স্থান হয়ে গেছে। এগুলো অনেক কিছু অনেকজনের বলা হয়েছে, কেউ এগুলো কাজ করতে পারতেছে না। শুধু এটি নয়, নগরীর অধিকাংশ খালেরই একই দশা। বাকুলিয়ার মির্জাপুর খালটি দিয়ে কিছুদিন আগেও চলাচল করত পণ্য ও যাত্রীবাহী নৌকা, কিন্তু দীর্ঘদিন পরিষ্কার না করায় কুচুরিপানা উঠে অস্তিত্ব সংকটে এই খালটিও। এটা কি দেখতে কি খালের মতো লাগে? এটা আসলে খাল হইলেও কিন্তু খালের মতো লাগতেছে না। পানি নিষ্কাশনের জায়গা করে দিবে আমাদেরকে, আমরা যাতে কষ্ট না পাই। এরা কেউ দেখতেও আসে না এই যাবৎ। শুধু কি দূষণ, দখলেও মরণদশা নগরীর খালগুলোর। খাল পাড়ে অবৈধভাবে বসতি গড়ে তুলে ভাড়া দিয়েছে প্রভাবশালীরা, ফলে খালগুলো নালায় পরিণত হয়েছে। যারা প্রতাপশালী এরাই তো বানাইতেছে, সাধারণ কোনো মানুষ তো আর এখানে মালিক না। বিশেষজ্ঞরা বলছেন, অতি দ্রুত নগরীর খালগুলো দখল ও দূষণমুক্ত না করতে পারলে অচল অবস্থার সৃষ্টি হবে বাণিজ্যিক এর রাজধানী চট্টগ্রামের। তাই সেবা সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে খালগুলো পুনরুদ্ধারের পরামর্শ তাদের। খাল যেন দূষণে ভরাট না হয়, পাহাড় কাটার ব্যাপারে রক্ষা করতে হবে যাতে বালু গিয়ে খাল ভরাট করতে না পারে। আর জনগণ যে খালকে ডাস্টবিন মনে করে এই অভ্যাসটা দূর করার জন্য প্রচারণা চালাতে হবে এবং আইনের প্রয়োগ করতে হবে। যদিও খাল রক্ষায় বরাবরের মতো নিজেদের পরিকল্পনার কথাই শোনালেন সিটি মেয়র।
যে খালগুলো অবৈধ দখলদাররা দখল করে নিয়েছে এগুলোকে উদ্ধার করতে হবে, যে খালগুলো ভরাট হয়ে গেছে এগুলোকে সংস্কার করতে হবে। বারাইপাড়া টু কর্ণফুলী যেই নতুন খাল, যেই সিটি কর্পোরেশন যেটা প্রস্তাব দিয়েছিল, এটার জন্য আমরা কাজ করছি। একসময় চট্টগ্রামে 56টি খালের অস্তিত্ব থাকলেও সর্বশেষ ওয়াসার মাস্টার প্ল্যানে নগরীতে 36টি খালের কথা উল্লেখ রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নদীতে পানি বাড়ায় মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ আরও বেড়েছে। তবে একদিনের ব্যবধানে কেজিতে বড় ইলিশের দাম বেড়ে গেছে 700 টাকার মতো। আগুন দামেও ছুটির দিনে ইলিশ কিনতে ভিড় করছেন ক্রেতারা। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়তে ছুটির দিনে পাইকার আর ক্রেতাদের ইলিশ কিনতে উপচে পড়া ভিড়। পদ্মায় পানি বাড়ায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। ইলিশের এমন পসরা সত্ত্বেও চড়া দামে বিক্রি হচ্ছে। চাহিদা বেশি থাকায় 1100 টাকা কেজির বড় ইলিশ 24 ঘন্টার ব্যবধানে দাম হাঁকা হচ্ছে 1600 থেকে 1800 টাকা। আর 800 থেকে 900 গ্রামের নতুন ইলিশ বিক্রি হচ্ছে 1100 থেকে 1400 টাকায়। টাটকা ইলিশ নেওয়ার জন্য আমরা আসছি এই পদ্মার পাড়ে। ইলিশ মাছের দাম বেশি এখানে, ঢাকা শহরে আরো দাম কম। 1600 টাকা কেজি যায়, 1500 টাকা কেজি যায়, 1800 টাকা কেজিও যায়। অনেক দাম, গরিব দুঃখীরা ইলিশ মাছ কিনে খেতে পারতেছে না, দামের কারণে। ইলিশের শত্রু কারেন্ট জাল। অবৈধ কারেন্ট জাল ফ্যাক্টরি বন্ধ না হয় ঝাটকা নিধন বন্ধই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারেন্ট জাল যদি সরকার বন্ধ করে দেয় তাহলে মনে হয় অভিযানও লাগবে না তেমন। সরকার যেন মুক্তারপুরের যতগুলি কারেন্ট জালের ফ্যাক্টরি আছে এগুলি যেন বন্ধ করে দেয়। ইলিশের উৎপাদন বাড়াতে 30 জুন পর্যন্ত ঝাটকা শিকার নিষিদ্ধ করেছে সরকার। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বিশ্বকাপ ফুটবলের পর সবচেয়ে জনপ্রিয় ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে আজ। ইতালির রাজধানী রোমে বাংলাদেশ সময় রাত 1টায় ইতালি ও তুরস্কের মধ্যে খেলা দিয়েই শুরু হবে এই আসর। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ফুটবল বিশ্বকাপের পর বৈশ্বিক আসরগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে অংশগ্রহণ করছে 24টি দল। এই প্রথমবারের মতো 11টি দেশের 11টি বিখ্যাত ভেন্যুতে এইসব খেলা হবে। সেই ধারাবাহিকতায় ইতালির রোমের স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি স্বাগতিক ইতালি ও তুরস্ক। ম্যাচটিকে ঘিরে রোমাঞ্চিত সমর্থকরা। Of course, we hope to win this competition. It would be a great honor even to play. অন্যান্য দলের কিছু কিছু খেলোয়াড় রয়েছেন যারা আমাদের জন্য খুব বিপজ্জনক, তাই কাউকেই আমরা ছোট করে দেখতে চাই না। আমরা আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে চাই। 1968 সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল ইতালি। এরপর 2000 এবং 2012 সালে দুইবার ফাইনালে উঠেও ব্যর্থ হয় আzzurrira। এবার ভিন্ন গল্প লিখবে ইতালি, বিশ্বাস সবার। ইতালি ঘরের মাঠে খেলছে, এটা আমাদের জন্য একটি ইতিবাচক দিক। তবে মাঠে মাত্র 16,000 দর্শক থাকতে পারবে। করোনাকালে এটাকে আমরা একটি বিজয় হিসেবে দেখছি। গত বছর করোনা মহামারীর কারণে ইউরো চ্যাম্পিয়নশিপ পিছিয়ে নেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মঞ্চায়নের অপেক্ষায় ইউরো ফুটবল মহারণ। স্তাদিও অলিম্পিকোর সামনে থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় 24 ঘন্টায় উত্তরাঞ্চলে 18 ও দক্ষিণাঞ্চলে 16 জনের মৃত্যু। মেঝেতেও চলছে চিকিৎসা। রোববার চীন থেকে আসছে 6 লাখ ডোজ টিকা, কোভ্যাক্স থেকেও পাওয়ার আশা। গ্রেফতার থেকে বাঁচতে চট্টগ্রামে পুলিশের মোটরসাইকেলের ওপর গাড়ি উঠিয়ে দিল মাদক কারবারিরা। এএসআই নিহত, আহত এক কনস্টেবল। বিপুল পরিমাণ মাদক জব্দ। এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। রাজনীতি থেকে সরানোই ছিল উদ্দেশ্য, বলছেন বিশ্লেষকরা। মুক্তিতে ভূমিকা রাখেন তৃণমূলের নেতারাই। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ে।